আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ থা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 30। গভীর রাত। এলরা রাজ্যের আকাশ আজ অন্ধকার। ভেনাসটুকু সেটে রাখা হয়েছে কালো এক চাদরে। বাইরে বৃষ্টি ঝরছিল অনাবরত, বিশাল বিশাল ফোঁটায়। এক মন্ত্রমুগ্ধকর রাত, যেখানে সিলভেটের মতো ভেসে ওঠা প্রাসাদ আর ভিজে জমে থাকা মাটি মনে হচ্ছিল এক আশ্চর্য জগৎ। দূরের প্রাসাদে টিমটিম করে জ্বলছে আভা, কিন্তু পাহাড় ঘেরা সেই ক্লান্ত এলডার রাজ্যের প্রাসাদের কক্ষে জ্যাসপার আর ফিওনা একসঙ্গে। বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিল ফিওনার চেহারা, ম্লান হয়ে আছে বৃষ্টির কুয়াশায়। বৃষ্টির জলে ভিজে থাকা ফিওনার দিকে তাকিয়ে জ্যাসপার চুপ করে উঠে গেল। চুপচাপ এগিয়ে এসে তার পাশে দাঁড়িয়ে ফিওনার চুলের দিকে তাকালো। এরপর খুব সাবধানে তোয়ালে তুলে ফিওনার চুলের দিকে নিয়ে গেল। এক হাতে চুলগুলো টাওয়াল দিয়ে মুছে দিতে শুরু করলো, আর অন্য হাতে টাওয়ালটা মৃদু করে চালাচ্ছিল। ফিওনার চোখে কোনো কথা ছিল না, তবে তার দেহের প্রতিটি অংশ চুপচাপ স্বেচ্ছায় জ্যাসপারের আদরের মধ্যে হারিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ফিওনার চুল বেশ শুকিয়ে গিয়েছে, তখন জ্যাসপার তার হেয়ার ড্রায়ার নিয়ে আসলো আর ধীরে ধীরে ফিওনার ভেজা চুলগুলো শুষ্ক করে দিতে লাগলো। প্রতিটি হাওয়া, প্রতিটি দম ফিওনার চুলে অদ্ভুতভাবে সজীবতা এনে দিচ্ছিল। তার গায়ে এখন জ্যাসপারের বড় একটি সাদা টি শার্ট, যেটা হাঁটু পর্যন্ত নেমে এসেছে। তার ছোট্ট শরীরটি টি শার্টের মধ্যে পুরোপুরি হারিয়ে গিয়েছে এক নতুন আবরণে। ফিওনার চোখ মুহূর্তে ফাঁকা হয়ে আসে, গভীর চিন্তায় সে মগ্ন। ফিওনা, জ্যাসপার চিন্তিত কণ্ঠে ডাকলো, কিন্তু ফিওনার চোখে এখন অতীতের ছায়া। হঠাৎ ফিওনা চুপচাপ বলে ওঠে, আমি তোমাকে আগের জন্মেও ভালোবাসতাম, তাই না? জ্যাসপার থমকে গেল। কিভাবে? ফিওনার কণ্ঠ কাঁপছে, চোখে অশ্রু। অতীতে যখন তুমি আমাকে প্রথমবার চিঠি দিয়েছিলে আর আমার সব পছন্দের ফুল দিয়েছিলে, সেদিন তোমার দেয়া চিঠি যখন আমি পড়েছিলাম, আমার হৃদস্পন্দন থেমে গিয়েছিল। জ্যাসপার নিঃশব্দে বসে রইল। তার ঠোঁট নড়ল না, কিন্তু চোখে ফুটে উঠল ব্যথা। ফিওনা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তুমি তখনও এত উন্মাদ ছিলে, তাই না? তখনও আমার কাছাকাছি ছিলে, অথচ আমি কিছুই বুঝিনি। জ্যাসপার কিছু বলে না, শুধু মাথা নিচু করে রাখে। ফিওনা হঠাৎ তার মুখটা জোর করে উপরের দিকে তুলে, তুমি কি জানো আমি কত বছর ধরে সেই মিথ্যা সম্পর্কে ছিলাম? ভুল একটা মায়া জড়িয়েছিলাম। তার কণ্ঠে অভিমান, চোখে জল। আজ এতদিন পর আমার সব কিছু মনে পড়ে গেল, আর সেই অতীতের ভুলটাও আমি বুঝতে পারলাম। আমি সবসময় তোমাকেই খুঁজেছিলাম, তোমাকেই ভালোবেসেছিলাম। জ্যাসপারের ঠোঁট নড়ল, গলার স্বর কাঁপছে। তুমি যদি সব জানো, তবে আমাকে ঘৃণা করা উচিত তোমার, কারণ আমি অনেক ঘৃণিত কাজ করেছিলাম। ফিওনা জবাব দিল না, শুধু ধীরে ধীরে জ্যাসপারের দিকে এগিয়ে গেল। তার বুকের উপর মাথা রাখলো, চুপচাপ নিঃশব্দে। তারপর বলল, আমি তোমাকে ঘৃণা করতে পারিনি কখনোই প্রিন্স। আমি তো তোমায় ভালোবেসে ফেলেছিলাম অনেক আগেই। জ্যাসপারের হাতগুলো ধীরে ধীরে ফিওনার পিঠ জড়িয়ে এলো। তার গলার স্বর কেমন এক ভাঙা সুখ। তুমি এমন একজনকে ভালোবেসেছো হামিংবার্ড, যে তোমাকে পাওয়ার জন্য যে কাউকে নৃশংসভাবে মারতে পারে, সে যতই নির্দোষ হোক না কেন। বাইরে বৃষ্টি থেমে গিয়েছে, মেঘের আড়ালে ফুটে উঠেছে তারার আলো। গভীর রাত, এলডার রাজ্যের অন্ধকারে এক নিঃশব্দ শান্তি। ফিওনা আর জ্যাসপার বিছানায় পাশাপাশি শুয়েছিল, একে অপরের কাছে আসার জন্য প্রস্তুত। ফিওনার শরীর ক্লান্ত, তার মনে অদ্ভুত এক শূন্যতা, কিন্তু তার পাশেই জ্যাসপার, যে তার মানসিক শান্তি এনে দেয়। ফিওনা ধীরে ধীরে তার হাত দিয়ে জ্যাসপারকে নিজের দিকে টানলো, একে অপরের কাছাকাছি পেল। কিন্তু ঠিক তখনই জ্যাসপার তার কপালে এক কোমল চুমু দিয়ে বলল, তোমার শরীর এখন ক্লান্ত, সবেমাত্র ট্রমা থেকে উঠেছো, এখন বিশ্রাম করো। ফিওনার চোখে মায়ার ঝিলিক, তার শরীরের সমস্ত ক্লান্তি যেন এক মুহূর্তে দূরে চলে গেল। তার ভিতরে এক অদ্ভুত প্রশান্তি প্রবাহিত হচ্ছিল। পরের রাতে আর ছাড় দেব না হামিংবার্ড, জ্যাসপার মিষ্টি কণ্ঠে বলল। প্রেমময় প্রতিজ্ঞা ছিল তার কথায়। ফিওনা হালকা এক হাসি দিয়ে চোখ বন্ধ করলো। তার মনে ছিল না আর কিছুই, শুধু তার পাশে জ্যাসপার, তার সমস্ত সমর্থন, ভালোবাসা। এরপর তারা একে অপরের আরও কাছে টেনে নিয়ে একে অপরের শরীরে জড়িয়ে ঘুমিয়ে পড়ল, দুটি হৃদয় একসাথে, এক গভীর ভালোবাসায়। সকালবেলা সূর্যের প্রথম রশ্মি এলডার রাজ্যে প্রবাহিত হতে শুরু করলো। ফিওনা মৃদু চোখ খুমেল। তার শরীর এখনো কিছুটা ক্লান্ত, কিন্তু এক অদ্ভুত শান্তি অনুভব করছিল। জ্যাসপার ঘুমন্ত অবস্থায় পাশে ছিল, নিস্তব্ধতায় তার শ্বাস আসছিল। ফিওনা জ্যাসপারকে ডেকে তুলল। দুজনে একসাথে ওয়াশরুমে প্রবেশ করেছে। ফিওনা জ্যাসপারের একসাথে ওয়াশরুমে দাঁড়িয়েছিল। চারপাশে স্নিগ্ধ আলো আর স্নানঘরে নীরবতা ছিল, তাদের একে অপরের প্রতি ঘনিষ্ঠতা আরও বাড়িয়ে দিচ্ছিল। জ্যাসপার মৃদু হাসি দিয়ে ফিওনার দিকে তাকিয়ে বলল, এটা প্রথম এলডার রাজ্যের প্রাসাদে আমাদের একসাথে ব্রাশ করা, তাই না?
ফিওনা একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি কখনোই ভাবিনি এরকম কিছু ঘটবে। জ্যাসপার তার হাত দিয়ে টুথপেস্ট লাগাতে লাগলো। তারপর ধীরে ধীরে ফিওনার কাছে এগিয়ে এসে তার টুথব্রাশে পেস্ট লাগিয়ে দিল। ফিওনা তার দৃষ্টি এড়িয়ে কিছুটা নীরব হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এক মুহূর্তে তার হাতটাও জ্যাসপারের হাতের সাথে স্পর্শ হয়ে গেল। সেই স্পর্শে ফিওনা অনুভব করলো তার হৃদয়ের প্রতিটি স্পন্দন আরও দ্রুত হয়ে উঠছে। জ্যাসপার তার চোখে মুচকি হাসি নিয়ে বলল, তুমি জানো, আমি তোমাকে যতই কাছে পেতে চাই ততই তোমার জন্য একটু বেশি অপেক্ষা করতে ইচ্ছুক। কারণ তুমি যখন আমার কাছে থাকবে তখন ভেনাস আমার কাছে সবথেকে সুন্দর হয়ে উঠবে। ফিওনার চোখে চমক জাগলো। সে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। আমাদের কাছাকাছি থাকার মাঝে আর কোনো বাধা আসবে না, কারণ যতক্ষণ আমরা একসাথে আছি ততক্ষণ আর কোনো কিছুর পরোয়া আমি করি না। ফিওনা তার দিকে একটু ঝুঁকে এসে বলল, নিজের অনুভূতি প্রকাশ করল। একটু পরে তারা দুজনেই দাঁত ব্রাশ করতে করতে একে অপরের চোখে কিছু কথার পরিমাণ শেয়ার করতে লাগলো। তারা দুজনেই একে অপরের মধ্যে এক গভীর সম্পর্ক অনুভব করছিল। একে অপরের মুখের ছোট ছোট হাসি আর অনুভূতি পুরো ভেনাসের পেছনে ফেলে রেখেছিল। তাদের মধ্যে এমন এক শান্তি ছিল যেই শান্তি বাহির থেকে দেখা যায় না, কিন্তু একে অপরকে অনুভব করতে পারা এই মুহূর্তে ছিল তাদের জীবনের সবথেকে সুন্দর অনুভূতি। হালকা রোদ যখন এলরা রাজ্যের আকাশে ফুটে উঠতে শুরু করলো তখন সার্ভেন্টরা এসে খাবার দিয়ে গেল, কিন্তু জ্যাসপার নিজেই উঠে এক হাতে ট্রে ধরে অন্য হাতে একটি সোনালি চামচ নিয়ে ফিওনার কাছে এলো। ফিওনা, সে মৃদু হাসলো, ব্রেকফাস্ট চলে এসেছে, আমি নিজের হাতে তোমাকে খাওয়াবো। ফিওনা একটু অবাক হয়ে তাকালো, কিন্তু জ্যাসপার তার দিকে এমনভাবে তাকাচ্ছিল তার চোখে পুরো ভেনাসটাই ছিল। ফিওনা কিছু বলার আগেই জ্যাসপার চামচে পোর্ট করা ফল আর তার মুখের সামনে নিয়ে গেল। খাও, তোমার পছন্দের ফল, সে বলল। জ্যাসপার ধীরে ধীরে তাকে আরও কিছু খাবার খাইয়ে দিতে লাগলো। ফিওনার মনের মধ্যে অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। কত মাস সে এই সময়গুলো অনুভব করেনি। ফিরে তাকিয়ে জ্যাসপার বলল, তোমার রাতের ড্রেসটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি, এখন রেডি হয়ে নাও। ফিওনা সেদিকে তাকালো, তারপর ড্রেসটি হাতে নিয়ে ওয়াশরুমে গিয়ে পড়তে শুরু করলো। যখন সে তৈরি হয়ে বেরিয়ে এলো তখন জ্যাসপার মৃদু হেসে বলল, তোমাকে ফ্লোরাস রাজ্যে নিয়ে যাব, আগামীকাল ড্রাকনিসকে নিয়ে তোমার প্রাসাদে যাব। ভেনাসের নিয়মে আমাদের বিয়ে হবে, তারপর তুমি আর আমি একসাথে পুরোপুরি মিলিত হয়ে যাব, আর কোনো বাধা আমাদের ভালোবাসাকে আটকাতে পারবে না। ফিওনার চোখে একটু আর্দ্রতা ছিল, কিন্তু সে মৃদু হাসলো আর বলল, আমি রেডি প্রিন্স। এলরা রাজ্য থেকে ফ্লোরাস রাজ্যের দিকে গন্তব্যে রওনা হওয়ার সময় জ্যাসপার আর ফিওনা গাড়ির সিটে বসে শান্তভাবে চলছিল। পেছনে এলরা রাজ্যের রহস্যময় পাহাড়ের রাস্তা ক্রমেই তাদের ছাড়িয়ে যেতে লাগলো, আর ফ্লোরাস রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছিল তারা। তবে হঠাৎ এক অদ্ভুত উপস্থিতি তাদের পথ আটকায়। গাড়ির সামনে দীর্ঘ ছায়া দেখা দেয়। লিউঝান, তার মুখে এক তীব্র আর অপ্রত্যাশিত রুদ্ধতা ছিল। তার চোখের গহীনতা প্রতিটি মুহূর্তকে জ্বালিয়ে দিতে চাচ্ছে। জ্যাসপার গাড়ি থেকে নেমে দ্রুত বের হয়ে এলো, তারপর ফিওনাকে তার পাশে দাঁড় করালো। গম্ভীর সুরে বলল, তোর সাথে হিসাব বাকি, তবে এখানে না, চল পাহাড়ের উপরে। তার কণ্ঠে রাগ আর দৃঢ়তা এমন এক মিশ্রণ যা লিউঝানকে প্রবাহিত না করে থাকতে পারে না। ফিওনা কিছুটা শঙ্কিত, তবে তাকে এই পরিস্থিতি সামলানোর অভ্যস্ততা জ্যাসপারকে অনুসরণ করল। তারা তিনজন একসাথে পাহাড়ের পথে পা বাড়ালো। ভেনাসের এক দুর্গম পাহাড়ের শীর্ষে তারা মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল। এখন দুই পুরুষ, জ্যাসপার আর লিওঝান, মুখোমুখি দাঁড়িয়েছিল, কিন্তু ফিওনা তার অবিশ্বাস সাহসিকতার সাথে জ্যাসপারের পাশে দাঁড়িয়েছিল। তার হৃদয়ের মনে হচ্ছিল ধুকপুক করছিল, কিন্তু সে জানত এই মুহূর্তে তাকে শক্ত থাকতে হবে। জ্যাসপার আর লিওঝান একে অপরকে গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। মনে হচ্ছে শত্রু নয়, দুটি পুরনো বন্ধুর মধ্যে এক অনির্ণিত যুদ্ধের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। ফিওনা সেদিকে তাকালো। সবার মধ্যে একটা অদ্ভুত বিরোধ অনুভূতি ছিল, কিন্তু সে কোনো কিছুই বলল না। শুধু জ্যাসপারের পাশে দাঁড়িয়ে ছিল। চোখে তার অস্বস্তি, কিন্তু মন যেন এই যাত্রার জন্য প্রস্তুত ছিল। পাহাড়ের শীর্ষে হঠাৎ হাওয়ার গতি বেড়ে গেল। চারপাশে কুয়াশার মতো থমথমে নীরবতা। ঠিক তখনই লিওঝান এক পলক এগিয়ে এসে ফিওনার দিকে তার হাতটা শক্ত করে টেনে ধরে বলে ওঠে, চলো ফিওনা, তোমাকে জোর করে ওর সাথে থাকতে হবে না। যতই ও তোমাকে ভয় দেখাক, ওর কাছে তোমাকে ভয় পেয়ে থাকার দরকার নেই। এবার যা হয়ে যাক, শেষ পর্যন্ত লড়বো আমরা, আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য। ফিওনা হতবাক, তার হাতটা লিওঝানের মুঠায় শক্ত। কিন্তু সে কিছু বলার আগে এক ঝড়ের গতিতে জ্যাসপার এগিয়ে এসে তার চোখে আগুন, দৃষ্টিতে শীতল ক্রোধ। সে এক ঝটকায় লিওঝানের হাত চেপে ধরে, তার কণ্ঠ তীক্ষ্ণ আর কম্পমান। তোর সাহস তো কম না, আমার ফিওনার হাত ধরেছিস। তার চোখে রক্তিম আভা খেলে যায়, মুহূর্তেই আগুনে পরিণত হবে সে।
ওর হাত ছাড় লিওঝান, না হলে তোর হাত তোর সাথে থাকবে না। সেই মুহূর্তে পাহাড়ের বাতাস থমকে যায়। তিনজন দাঁড়িয়ে, দুজন মুখোমুখি, আর ফিওনা দাঁড়িয়ে আছে মাঝখানে এক অস্থিরতার কেন্দ্রে। তাদের চারপাশে কেবল নিঃশব্দ পাহাড় আর তিনজনের তেজি আলো, আর মাঝখানে জমে ওঠা অদৃশ্য এক যুদ্ধের সূচনা। পাহাড়ের চূড়ায় বাতাস তখনও কাঁপছে আগুনের উত্তাপে। জ্যাসপার আর লিওঝান মুখোমুখি দাঁড়িয়ে, মাঝখানে ফিওনা, তার চোখে কষ্টের ছায়া, বুক জুড়ে ভার। হঠাৎ ফিওনা হাত ঝাড়া মেরে মুক্ত করে নিজেকে। তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। সরি লিওঝান, আমার সব মনে পড়ে গিয়েছে, আমার স্মৃতি ফিরে এসেছে। লিওঝান স্তব্ধ, তার চোখ বিস্ময় আর বেদনা একসাথে ঢেউ খেলে যায়। কিছুক্ষণ চুপ করে থেকে সে ফিসফিস করে বলে, তাহলে আমাদের অতীত, তার কি হবে ফিওনা? তুমি তো আমাকে ভালোবাসতে। অতীতের জন্মে ভালোবাসার চেয়ে কি বর্তমানে ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে? ফিওনার চোখ নিচু হয়ে যায়। সে নিঃশব্দে একটুখানি হাসে, এক নিঃশ্বাসে বলে ওঠে, সরি, আমি বুঝে গিয়েছি লিওঝান, আর তুমিও বোঝো প্লিজ। আমি আগের জন্মেও জ্যাসপারকে ভালোবাসতাম। একটা ভুল বোঝাবুঝিতে আমি তোমার সাথে জড়িয়ে পড়েছিলাম, তবে তোমার প্রতি আমার যে মায়া ছিল তা কখনো মিথ্যা ছিল না। আমরা একসাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি, অনেক স্মৃতি আছে আমাদের, কিন্তু সেটা 100 বছর আগের কথা। অতীত মানে অতীত। বর্তমানে আমার বর্তমান আর ভবিষ্যতে আছে কেবল প্রিন্স। আগের জন্মে যাই হয়ে থাকুক, এই জন্মে ফিওনা শুধুই জ্যাসপারকে ভালোবেসেছে। তার গলার শব্দ ভিজে আসে, কিন্তু সে শক্ত থাকে। লিওঝানের চোখে তখন এক নিঃশব্দ বিদায়ের ধোঁয়া। প্রাসাদের উপরে এক অতীত চিরতরে হারিয়ে যায়, আর সামনে দাঁড়িয়ে থাকা দুটি হৃদয় গড়ে তোলে এক নতুন ভবিষ্যৎ। পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে থাকা তিনটি প্রাণে, তিনটি হৃদয়ের টানাপোড়েন মুহূর্তে জমাট বাঁধে। বাতাস স্তব্ধ, আকাশ নীরব। তখনই লিওঝান হঠাৎ বলে ওঠে, তুমি কিভাবে ভুলে যাচ্ছ ফিওনা আমাদের একসাথে কাটানো সেই সব মুহূর্ত, হোক না 100 বছর আগের? আমি তো এখনো তোমাকে মন থেকে মুছে ফেলতে পারিনি, তাহলে তুমি কিভাবে পারলে? ফিওনার চোখে জল চিকচিক করে ওঠে, কিন্তু তার কণ্ঠ থাকে দৃঢ়। ধীরে ধীরে সে বলে, লিওঝান, একটা সত্যি কথা বলি, শুনে হয়তো তোমার খারাপ লাগবে, তবুও বলতেই হবে। আমি প্রেমে পড়েছিলাম, কিন্তু তোমার নয়। আমি প্রেমে পড়েছিলাম সেই চিঠির, সেই ফুলের, সেই অনুভবের, যা আমাকে কখনো দেখা দেয়নি, তবুও প্রতিবার অনুভব করিয়েছে তার উপস্থিতি। আমি তাকে স্বপ্নে দেখতাম, অনুভব করতাম, আর ভাবতাম তুমিই সে। কিন্তু না, সেই ছায়া, সেই অনুভব আসলে ছিল থেরন। তার চোখ ভিজে যায়। সে এক মুহূর্ত থেমে আবার বলে, আগের জন্মে আমি থেরনকে ঘৃণা করতাম, কারণ সে ছিল অন্যরকম, অহংকারী, রুক্ষ, আর তুমি ছিলে নরম, শান্ত। তোমার প্রতি আলাদা ভালো লাগা কাজ করতো, মায়া কাজ করতো। তোমার প্রতি প্রেমের যে অনুভূতি আমার জন্মেছিল তা শুধু চিঠি থেকে এসেছিল, কিন্তু লিওঝান, সেই চিঠি তুমি লেখনি। সবকিছু বাদ দাও, আমি একটা কথাই পরিষ্কার করে বলি, আগের জন্মের কায়রা জাইরানকে যতটা ভালোবাসতো তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসে ফিওনা তার প্রিন্স জ্যাসপারকে। তুমি আমাদের মাঝে থেকো না লিওঝান, আমাদের ভালোবাসার পথ থেকে সরে দাও। আমাকে ক্ষমা করে দিও প্লিজ, আমাদের মিলনে বাধা হয়েও না। আমি সারা জীবন তোমাকে আমার প্রিয় বন্ধুর চোখে দেখব, এই প্রমিস রইল। জ্যাসপার তখন ফিওনার হাত শক্ত করে ধরে, আর লিওঝান এক নিঃশ্বাসে হারিয়ে যায় তার সমস্ত আশা। কিন্তু ফিওনার মুখে সেই দৃঢ়তা দেখে সে বুঝে যায়, ভালোবাসা কখনো জোর করে ধরে রাখা যায় না, ভালোবাসা মানেই মুক্তি। লিওঝান গভীর শ্বাস নিল, চোখে একরাশ বিষাদ। ফিওনার দিকে তাকিয়ে বলল, কারো মনের বিরুদ্ধে যুদ্ধ করে কাউকে হাসিল করা যায় না। আমি স্যাক্রিফাইস করতে জানি, যাকে ভালোবাসি তার সুখ আমার কাছে সবার আগে। তার কণ্ঠে এক ধরনের তিক্ত প্রশান্তি। ফিওনার চোখ বড় হয়ে গেল। তোমাকে আমার জীবন, আমার মস্তিষ্ক থেকে আজীবনের জন্য মুক্তি করে দিলাম, তবে হৃদয় থেকে মুক্ত করতে পারবো না ফিওনা, কারণ তোমার বসবাস আমার হৃদয় 100 বছর ধরে। লিওঝানের কণ্ঠ হালকা কম্পন। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে ফিওনার চোখে গভীর এক দৃষ্টিতে তাকালো, তার স্মৃতিতে সেই চাহনিটা স্থায়ী করতে চাইল। তারপর একরাশ ক্লান্তি নিয়ে বলে উঠল, তবে তুমি যদি জ্যাসপারকে নিয়ে সুখে থাকো, তাতে আমি বাধা দেওয়ার কে? আমি আর কোনোদিন তোমার সামনে আমার ভালোবাসা নিয়ে দাঁড়াবো না। লিওঝান এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। বাতাস তার বুকে ভারী টেনে নিচ্ছে। তারপর নিচু গলায় হালকা হাসির ছোঁয়া চোখে এনে বলল, আসলে আমি আজকে বুঝতে পারলাম, আমি সবসময় ছিলাম তৃতীয় ব্যক্তি। ভেবেছিলাম তুমি আমার ছেলে, কিন্তু বাস্তবে কখনোই ছিলে না। আমি শুধু তোমার জীবনে একটা ছোট্ট অধ্যায় ছিলাম। তোমার পুরো উপন্যাসটাই, সবটাই ওর নামে লেখা ছিল। সে এবার ফিওনার দিকে, একবার জ্যাসপারের দিকে তাকিয়ে হালকা মাথা নেড়ে বলল, ভালো থেকো ফিওনা, তোমার ভালোবাসা তুমি ফিরে পেয়েছো, এটাই সব থেকে বড় জয়। আমার হার মানাটাও আজকে বোধহয় সঠিক সিদ্ধান্ত। ফিওনার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। সে লিওঝানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি সত্যি দুঃখিত লিওঝান, সত্যি দুঃখিত। তোমার মনটা আমি অনেকবার
ভেঙে দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। লিউঝান ফিওনার দিকে এক পা এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, ফিওনা তুমি কাঁদবে না প্লিজ, আমি সব বুঝি। আমি চাইলে তোমার হৃদয়ের স্থান নিতে পারতাম না, কারণ সেটা তো আর আমার জন্য ছিলই না কখনো। সে ধীরে ধীরে ফিওনার কাঁধে হাত রাখতে এগিয়ে এলো সান্ত্বনা দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে জ্যাসপার তার হাতটা ধরে ফেললো শক্ত করে, ঠান্ডা গলায় বলল, দূর থেকে কথা বল, ওকে টাচ করার দরকার নেই, যা বলার দূর থেকে বল। লিউঝান প্রথমে একটু থমকে গেল। লিউঝানের মুখে হালকা বিরক্তির ছাপ নিয়ে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। তারপর জ্যাসপারের চোখে চোখ রেখে বলল, ইউ আর সাচ এ চাইল্ডিস্ট। এতটা পজিটিভ হওয়ার মানে কি? তুই কি বিশ্বাস করিস না ফিওনা তোরই? তার কণ্ঠে হতাশা ছিল, কিন্তু সেই সঙ্গে একটা ব্যঙ্গ লুকিয়েছিল। জ্যাসপার ঠান্ডা গলায় উত্তর দিল, বিশ্বাস করি, কিন্তু কিছু জিনিস শুধু বিশ্বাস করে বসে থাকা যায় না, প্রমাণও রাখতে হয়। ফিওনা চুপচাপ দাঁড়িয়ে শুনছিল, আর ভেতরে ভেতরে অনুভব করছিল দুই পুরুষের একান্ত লড়াই, যেখানে ভালোবাসা, অহংকার আর হারানোর ভয় মিলেমিশে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি করেছে। চারপাশের বাতাস আচমকা থমকে যায়। এক মুহূর্তে চারপাশ থমথমে হয়ে ওঠে। তারপর হঠাৎ ফিস একটা তীক্ষ্ণ শব্দ, দূর থেকে ছুটে আসা এক তীর সোজা গিয়ে লিউঝানের বুকে বিঁধল। লিউঝানের মুখ ফ্যাকাশে হয়ে যায়, পা গম গম করে ওঠে, আর সে মাটিতে লুটিয়ে পড়ে। ফিওনা বিস্ময় চিৎকার করে ওঠে, লিউঝান! জ্যাসপার চোখ বড় বড় করে দূরের পাথুরে ঢালের দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে এথেরিয়ান, তার হাতে ধরা ধনুক, চোখে আগুনের মতো রাগ। তুমি আবার এসেছো তাদের মাঝে? এথেরিয়ানের কণ্ঠে বিদ্বেষ। সে আরেকটা তীর ধনুক চালাতে যাচ্ছিল, ঠিক তখনই ফিওনা দৌড়ে গিয়ে লিউঝানকে আড়াল করে দাঁড়িয়ে পড়ে। না, থামো, আর একটা তীরও নয়। জ্যাসপার একসঙ্গে তার হাতের ইশারা করে বলল, এথেরিয়ান থেমে যাও। এথেরিয়ানের চোখে দ্বিধা, কিন্তু সে ধনুক নামিয়ে আনে। জায়গাটা আবার স্তব্ধ। লিউঝান কষ্ট করে নিজের বুক থেকে তীরটা টেনে বের করে রক্ত ভেজা হাত। ফিওনা তাকে ধরে রাখতে যায়, কিন্তু জ্যাসপার তাকে টেনে সরিয়ে দেয়। তুমি সরে যাও হামিংবার্ড। তার গলা ছিল অভিজাত অথচ কোমল আদেশ। তারপর সে নিজেই হাত বাড়িয়ে দিল লিউঝানের দিকে। এক মুহূর্তের নীরবতা। লিউঝান প্রথমে দ্বিধা করলো, কিন্তু পরক্ষণে জ্যাসপারের হাতটা ধরে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। একটা অদ্ভুত নীরব সম্মানবোধ তাদের দুজনের চোখে। দুই প্রতিদ্বন্দ্বী, কিন্তু মুহূর্তটা ছিল কিছুটা গ্রহণযোগ্যতা। আর ফিওনার চোখে তৎক্ষণাৎ জলের ধারা, কারণ প্রেম, প্রতিযোগিতা আর এই ক্ষমার ত্রিভুজের সে প্রথমবার অনুভব করলো যে পুরনো সব ঘৃণা এবার শেষ হতে পারে, যদি সবাই চায়। এথেরিয়ান ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, তার চোখে জ্বলছে রাগে, কণ্ঠটা থরথর করে উঠল। জ্যাসো ভাইয়া, তুমি ওকে মারতে দিচ্ছ না কেন? ও তো আবারও তোমাদের মাঝে আসার চেষ্টা করছে। জ্যাসপার চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে লিউঝানের দিকে, তারপর শান্ত গলায় বলে, ও কথা দিয়েছে ও আমাদের মাঝে আর আসবে না, আমি বিশ্বাস করেছি। এথেরিয়ানের কণ্ঠটা আরও চড়ে যায়। তুমি ভুলে গেছো ভাইয়া, ও ছলনা করে ফিওনাকে দিয়ে তোমাকে ফুলের রস খাইয়েছিল। তোমার প্রাণ তো চলেই যাচ্ছিল, আর তুমি এখন ওকে ছেড়ে দিচ্ছ? জ্যাসপার ধীরে ধীরে মাথা ঘুরিয়ে এথেরিয়ানের চোখে চোখ রাখে। তার ঠোঁটে একটু বাঁকা হাসি খেলে যায়, আর সে গম্ভীর গলায় বলে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। পিছনে দাঁড়িয়ে থাকা ফিওনা তখন নিঃশব্দে তাকিয়ে থাকে জ্যাসপারের দিকে। তার চোখে তখন বিস্ময়, প্রশ্রয় আর গভীর কৃতজ্ঞতা, কারণ প্রিন্স ক্ষমা করতেও শিখে গিয়েছে। জ্যাসপার তখন ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, তার চোখ গম্ভীর, কণ্ঠ ভারী। আমি জানি এথেরিয়ান, তুই ওর উপর কোন কেমিক্যালের তীর ছুঁড়েছিস। ওর শরীর এখন বিষ ছড়িয়ে পড়ছে। জ্যাসপার এক পলক লিউঝানের দিকে তাকায়, তারপর ফিরে এথেরিয়ানকে নির্দেশ দেয়, তুই ওকে এখনই এলড্রা রাজ্যে নিয়ে যা, ওকে বাঁচাতে হলে সময় নষ্ট করা যাবে না। এথেরিয়ান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জ্যাসপার তর্জনী তুলে থামিয়ে দিল। আমি ফিওনাকে ফ্লোরাস রাজপ্রাসাদে পৌঁছে দিয়ে আসি, তারপর আমি এলড্রা রাজ্যে ফিরে আসব। ফিওনার চোখে এক ঝলক চিন্তার ছায়া নেমে আসে, কিন্তু সে কিছুই বলে না। জ্যাসপার তখন ফিওনার দিকে হাত বাড়িয়ে বলে, চলো হামিংবার্ড, আমাদের আবার যাত্রা শুরু করতে হবে। আর এথেরিয়ান ধীরে ধীরে আহত লিউঝানকে ধরে জ্যাসপারের নির্দেশ মতো রওনা হয় এলড্রা রাজ্যের পথে। এথেরিয়ান ধীরে ধীরে লিউঝানকে ধরে এলড্রা রাজ্যের রাজপ্রাসাদের ভিতরে ঢুকে। তার মুখে কোনো আবেগ নেই, চোখে কেবল দায়িত্বের ছাপ। সে লিউঝানকে অতিথি কক্ষের নরম সাদা বিছানায় শুয়ে দেয়, দরজার দিকে তাকিয়ে জোরে বলে ওঠে, একোয়ারা কোথায় তুমি? দ্রুত এসো। কিছুক্ষণের মধ্যে হালকা নীল গাউন পরা একোয়ারা ঘরে প্রবেশ করে। রিয়ান, কি হয়েছে ওনার? কেমিক্যালের তীর লেগেছে। এথেরিয়ানের কণ্ঠে ক্লান্তি, কিন্তু গম্ভীরতা এখনো বজায়। এখনই শক্তিশালী ভেষজ ঔষধ বানাও, ওর শরীরের ভেতরে যে বিষ ছড়িয়ে পড়ছে তা থামাতে হবে। একোয়ারা হালকা হেসে সম্মতির চিহ্ন দেয়। ঠিক আছে, আমি ঔষধ তৈরি করে নিয়ে আসছি, তবে এই কাজ সহজ হবে না, বিষ অনেক পুরনো আর গভীর মনে হচ্ছে। এথেরিয়ানের ঠোঁটের কোণে হালকা হাসি, তবে চোখে কঠিন সতর্কতা। তোমার কাছেই ভরসা একোয়ারা, তুমি পারবে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, সময় যেন থেমে থাকে লিউঝানের নিঃশ্বাসের অপেক্ষায়।
এথিরিয়ান দরজার পাশে দাঁড়িয়ে একবার ঘুরে তাকায় লিওঝানের দিকে, তারপর ধীরে ধীরে অ্যাকোয়ার দিকে ফিরে বলল, আমি একটা জরুরি কাজে যাচ্ছি। তার কণ্ঠে আগের মতোই দৃঢ়, কিন্তু চোখে লুকানো একটা ক্লান্তি। তুমি ওর খেয়াল রেখো অ্যাকোয়ারা শান্ত গলায় মাথা নেড়ে সম্মতি জানায়। আমি আছি, তুই নিশ্চিন্তে যা। এথিরিয়ান একটু থেমে বলে, যা যা দরকার হয় করো, চিকিৎসা, সুরক্ষা, সব। শুধু একটা কথা মনে রেখো, ফিওনা আর জেসো ভাইয়ের কারণে হলেও আমাদের রাজ্যের অতিথি। এই বলে এথিরিয়ান কক্ষ থেকে বেরিয়ে যায় আর দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। ঘরের ভেতরে পড়ে থাকে নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতার মাঝে অ্যাকোয়ারা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। জ্যাসপার ফ্লোরাস রাজ্যের রাজপ্রাসাদের সামনে গিয়ে গাড়ি থামালো। ফিওনার দিকে তাকালো, তার চোখে ছিল এক অদ্ভুত কোমলতা, যেন সে কিছু বলতে চায় কিন্তু শব্দ হারিয়ে ফেলেছে। ফিওনা নিচে নামার আগে এক মুহূর্ত চুপ করে বসে থাকে, তারপর দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়ে। ভালো থেকো প্রিন্স, ফিসফিস করে বলে সে। জ্যাসপার মাথা হেলিয়ে সম্মতি জানায়। গাড়ি ঘুরিয়ে ফিরে যায় এলডার রাজ্যের পথে। ফিওনা ধীরে ধীরে ফ্লোরাস প্রাসাদের বিশাল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে। তার শরীর ভেজা নয়, কিন্তু চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। প্রবেশ করতে চোখে পড়ে ড্রয়িং রুমে বসে আছেন লিয়ারা, রাজা জারেন, অ্যালিসা আর সিলভা। সবাই যেন অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিল তার। লিয়ারা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান, তার কণ্ঠে রাগ আর চিন্তার মিশ্র প্রতিফলন। তুমি কি করেছো ফিওনা? কাল রাতে কারো কথা না শুনে দৌড়ে বেরিয়ে গেলে, তারপর শুনি তুমি সোজা গিয়েছো এলডার প্রাসাদে জ্যাসপারের কাছে। কেন? ঘরের মধ্যে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। ফিওনা এগিয়ে এসে মাথা নিচু করে বলে, আমি জানি আমার ব্যবহার অনুচিত ছিল, কিন্তু আমার সব স্মৃতি ফিরে এসেছে মা। আমি বুঝতে পেরেছি আমি আসলে কাকে ভালোবাসি। আমি জ্যাসপারকে ভালোবাসি, আর পৃথিবীর নিয়মে আমাদের আগেই বিয়ে হয়ে গিয়েছে। জ্যাসপার আমার স্বামী। আর এই কথায় ঘরে ছড়িয়ে পড়ে বিস্ময়ের নিস্তব্ধতা। লিয়ারা হতবাক, অ্যালিসা স্তব্ধ, আর রাজা জারেনের চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। এই মুহূর্তে কেউ কিছুই বলে না, শুধু নিঃশব্দে ধীরে ধীরে ফিওনার সত্য উচ্চারণ করে ফেলে, চিরন্তন এক সম্পর্কের স্বীকৃতি। লিয়ারা দাঁড়িয়েছিলেন, চোখে রাগ আর অভিমান মিলিয়ে এক অদ্ভুত অভিব্যক্তি। তুমি বুঝতে পারছো না ফিওনা, ওর মতো ছেলের সঙ্গে থাকা তোমার জন্য কতটা বিপজ্জনক। সে অহংকারী, রুক্ষ, আর আমাদের চোখে ধুলো দিয়ে ঠিক তোমার বিয়ের দিন তোমাকে তুলে নিয়ে গিয়েছিল। এমন কেউ কি বিশ্বাসযোগ্য হতে পারে? ফিওনা মায়ের সামনে গিয়ে ধীর গলায় বলে, আমি জানি মা, ও যেটা করেছে সেটা সহজে মেনে নেওয়ার মতো না, কিন্তু আমি তার হয়ে ক্ষমা চাইছি প্লিজ। ওর মধ্যে যা দেখেছো তুমি, তার বাইরে আরও অনেক কিছু আছে। ও আমাকে ভালোবাসে, তাই এসব করেছে। একটা থেমে যাওয়া নিঃশ্বাসের পর ফিওনা আবার বলে, আর লিও যেন সব মেনে নিয়েছে মা। সে নিজেই আমাদের থেকে সরে এসেছে। তাহলে তুমি কেন আটকাচ্ছ? আমার কাছে ভালোবাসা মানে শুধু অনুভূতি না, সেটা একটা প্রতিশ্রুতি। আমি সেই প্রতিশ্রুতি জ্যাসপারকে দিয়েছি এই জন্মে, হয়তো অজান্তে আগের জন্মেও। প্লিজ মা, তুমি সবকিছু মেনে নাও। লিয়ারার চোখের কোণে অশ্রু জমে ওঠে, কিন্তু তিনি মুখ ঘুরিয়ে নেন। তার ভেতরে দ্বন্দ্ব, একদিকে মেয়ের ভবিষ্যতের চিন্তা, অন্যদিকে তার ভালোবাসার দৃঢ়তা। প্রাসাদে একটা ভারী নীরবতা নেমে আসে। লিয়ারা মুখে কিছু না বলে ধীরে ধীরে সরে যান। তার চলার ভঙ্গিমাতে হতাশা আর অভিমান জমে থাকে। দরজার চৌকাঠ পেরিয়ে নিজের কক্ষে ঢুকে তিনি দরজাটা ধীরে করে বন্ধ করে দেন। ফিওনা চোখের কোণে অশ্রু জমে ওঠে, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অ্যালিসা রাগে ঠোঁট কামড়ে ফেলে, মুখটা লাল হয়ে গিয়েছে ক্ষোভে। তুমি সবকিছুর তোয়াক্কা না করে ওর কাছে গিয়েছিলে একজন প্রিন্সেস হিসেবে। কিভাবে এতটা দায়িত্বহীন হও? বলে ঝড়ের মতো বেরিয়ে যায় সে। ফিওনা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। ঠিক তখনই সিলভা ধীরে ধীরে ফিওনার পাশে এসে দাঁড়ায়, কোমলভাবে ফিওনার কাঁধে হাত রেখে। তারপর মায়াভরা কণ্ঠে বলে, তুমি ঠিক আছো তো ফিওনা? ফিওনা কিছু না বললেও চোখের জলে জবাব দেয়। সিলভা ফিসফিস করে বলে, ভালোবাসার সহজ পথ নয় জানি, কিন্তু তুমি যদি সত্যি প্রিন্সকে ভালোবাসো, তবে একে ধরে রাখার শক্তিটাও তোমারই থাকতে হবে। আমি তোমার পাশে আছি সব সময়। এই ছোট্ট সান্ত্বনায় যেন ফিওনার মনে এক টুকরো আশার আলো ছড়িয়ে দেয়। অতিথি কক্ষের দরজার পাশে দাঁড়িয়ে একবার গভীর দৃষ্টিতে লিওঝানের দিকে তাকালো। তার হাতে ছিল গন্ধযুক্ত সবুজ রঙের ভেষজ পেস্ট আর কিছু তুলো ও কাপড়। লিওঝানের ব্লেজার আর শার্ট রক্তে ভিজে গিয়েছে, বুকের মাঝখানে রক্ত এখনো গড়িয়ে পড়ছে। সে কষ্টে চোখ মুখ শক্ত করে উঠে বসতেই একবারে বলল, আপনার ড্রেসটা খুলতে হবে, ঔষধ লাগাবো। লিওঝান ভুরু কুঁচকে এক হাত তার বুকের ওপর চেপে ধরে ব্যথা গলায় শক্ত করে বলল, আর ইউ ক্রেজি? তোমার সামনে আমি কিভাবে আমার পোশাক খুলবো? একবারে বিরক্তির চোখে তার দিকে তাকিয়ে এক ধাপ এগিয়ে এলো। আজব, তাহলে আপনি কি চান, রক্তে ভিজে এভাবেই মরতে? আমি চিকিৎসক না হলেও আপনার জীবনের দাম জানি। আমি মেয়ে বলে কি আমার সামনে শার্ট খুলতে সমস্যা? তবে এখন আমাকে মেয়ে না ভেবে ভাবুন নার্স। লিওঝান ঠোঁট কামড়ে কিছু বলছিল না।
তার চোখে এক ধরনের দ্বিধা, লজ্জা, অসম্মান। একবার এবার সোজা হয়ে বলল, শুনুন, আমি যুদ্ধের ময়দানে রক্ত দেখেছি, শরীরের ক্ষত সেলাই করেছি। আপনি আমার কাছে আর 5 জনের মতো একজন আহত যোদ্ধা। আমি মেয়ে, এই পরিচয় আপনার মৃত্যুর কারণ হতে চাই না। লিউ চান ধীরে ধীরে মাথা নিচু করে তারপর এক হাত দিয়ে নিজের ব্লেজারটা খুলতে লাগলো। কষ্টে শরীর কাঁপছিল। একবার পেছনে ঘুরে গিয়ে বলল, আপনি তৈরি হলে বলুন, আমি পিঠের দিকটা আগে পরিষ্কার করে দেই। কক্ষটা তখন হালকা নিঃশব্দ, কিন্তু বাতাসে একটা অদ্ভুত স্নিগ্ধতা। দুই বিপরীত মনের ড্রাগনের মধ্যে এক নতুন বিশ্বাসের সূচনা হচ্ছিল।